আসসালামু আলাইকুম। না, কোনো ভুল করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। কোনো সাউন্ড বা কোনো কিছুতে সমস্যা হচ্ছে? এখন পর্যন্ত তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাইকে মাহবুব ভাইকে দেখা যাচ্ছে। মাহবুব ভাই কি অ্যাক্টিভ আছেন? হ্যাঁ হ্যাঁ, জয়েন করছে ভাইয়া। হ্যাঁ, জয়েন করছে দেখা যাচ্ছে। ওকে। আমরা একটু ভিডিওটা সবাই অফ রাখার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকে জুমের আইডিটা ঠিকভাবে ব্যবহার করা হয় নাই। বিশেষ করে অনেকে রিনেম করে ঢুকে নেয়, অর্থাৎ নিজের নামটা যদি রিনেম করে ঢুকলে ভালো হয় আইডেন্টিফিকেশনের জন্য, যদি প্রয়োজন হয় কোনো ক্ষেত্রে। আমরা একটু সবাই চেষ্টা করব। জি ভাইয়া, আহ স্ক্রিন শটে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। সেল করবে। তৌহিদ ভাই, রেকর্ডিং শুরু করছেন? জি ভাইয়া, রেকর্ডিং শুরু করছি। আচ্ছা। কয়জন জয়েন করছে, আমরা মূল ইয়ে যেতে পারবো কিনা? ভাইয়া, 46 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করছে বলতেছি। অলরেডি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি হয়ে গেছে, আমাদের সমস্যা নেই। হ্যাঁ, তো শুরু করেন ভাই। আর গত গত ক্লাসে কোনো কারো প্রশ্ন আছে? গত ক্লাসের কারো কেউ বোঝেন নাই? আজকে একদম ফোন দিছিল যে ওই যে আজকে মনে হয় লেখছিল, একে গ্রুপে লেখছিল একজন, যে ম্যাথমেটিক্স ওইটা কেমনে আসলো, ওই যে উচ্চ কর্তনের ইয়েটা, হ্যাঁ কেমনে আসলো, 10% উচ্চ কর্তন করা হয়েছিল। স্যার আসসালামু আলাইকুম। এটা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আছি না বলে ভাইয়া আলহামদুলিল্লাহ। বলেন, স্যার ভাইয়া স্যার আমি বলা বলেন। যাবে না। আগের স্যার আগের বলা ক্লাসটা যাবে না আপু, শোনেন। স্যার স্যার বলা যাবে না এখানে।
ঠিক আচ্ছা আছে, এখানে আমরা সবাই ভাই বোন। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ভাইয়া, আমি হ্যাঁ, আগের ক্লাসটা পাই নাই তো, ওই ক্লাসের রেকর্ডিংটা একটু গ্রুপে শেয়ার করা যাবে? কারণ আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে মানে পরে আর ও, কি জয়েন আমরা করছি আমরা তো। মনে হয় ইয়েকে দিছিলাম, আমরা ইয়েকে ওই যে আমরা একটা ইয়ে করছি তো, ওই আমাকে ইউটিউবের চ্যানেল ইয়ে করছি, আমি দিয়ে ইউটিউব দিব। চ্যানেলটাতে। আমি আমি গ্রুপে দিয়ে দিব। আর একটু ভাইয়া 1 মিনিট আমি একটু কথা বলে নিই, যদি পারমিশন দেন। হুম হুম হুম, বলেন। যে আমাদের বেশ কিছু ভাইরা আপনাদের ফোনে ক্যামেরা অন করে রাখছেন, অনেকে বিছানা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, প্লিজ আমার অনুরোধ থাকবে সবাই একটু অফ করে দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে আপনাদের অনেকের ফোন ফোন থেকে ঢুকছেন, হয়তো বা আপনার জানা নাই যে আপনার এটা রিনেম করা নাই, আইডিটা রিনেম করা নাই, জুম আইডিটা। অনুগ্রহ অনুগ্রহ করে অবশ্যই জুম আইডিটা রিনেম করে নেবেন, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। জি, থ্যাংক ইউ। ভাইয়া কন্টিনিউ করেন। হুম। তো গত গত দিনে যারা ক্লাসটা করেন নাই তারা অবশ্যই দেখবে না, ওটাতে আমরা কিন্তু অনেক কিছু শিখছি। যারা বুঝতে পারছে আসলে কিন্তু অনেক কিছু শেখা হয়েছে। ঠিক আছে, একটা আমরা উৎপাদনকারী আরো করব, ক্লাস তো আরো করাবো উৎপাদনকারীর, আরো আসবে সামনে। তো আজকে আমরা মোটামুটি যোগানদারের যে আমরা এত নাম, যে যোগানদার নিয়ে যে যত ঝামেলা বুঝছেন এখন, এই যোগানদারের ভ্যাট কাটা, যোগানদারের সবকিছু এই ভিডিএস টা নিয়ে যত কিন্তু এখন মামলা হচ্ছে, ভিডিএস নিয়ে বেশি মামলা। হ্যাঁ, কোনো কিছু হলে ভিডিএস। তো ভিডিএসটা এই যে যোগানদার যারা বোঝে না, যোগানদারের যে ভ্যাটটা কাটে না, পরবর্তীতে গিয়ে ওই ডিমান্ডটা এটাই আসতেছে যে আপনি এটা প্রোডাক্ট কিনছেন, আপনি এটা ভিডিএস কাটেন নাই কেন। হ্যাঁ, এই জিনিসগুলো তখন চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে এখন যোগানদারের বিষয়টা হয়ে দাঁড়াইছে একদম মানে আলোচিত একটা ইয়া। তো আমি যে শীটটা তৈরি করছি এটা মানে সবাই পাইছেন, অবশ্যই অবশ্যই এই শীটটা পড়বেন। এটা পড়লে আপনি যোগানদার চিনতে পারবেন। ঠিক আছে, কিভাবে চিনতে হবে, তার ব্যাট আর কত ব্যাট কিভাবে কাটবেন, ঠিক আছে, সব এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। আর এটা আমরা শিখাইছিলাম যে যোগানদার তো আপনি 10% ভ্যাট, হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ ধরেন যে একটা আসার সম্ভাবনা আছে। এবার আসবে আসবে এগুলা, কারণ এটা হলো পরিবর্তন হয়েছে তো, যে যোগানদারের ভ্যাট তো আগে 7.5% ছিল, এখন 10%। অনেকে জানেও না, এরকম লোকও আছে যে পরীক্ষা দিবে কিন্তু জানে না। ইসমাইল তো ভাই, সেক্ষেত্রে ইস- 1 মিনিট ভাইয়া, ইসমাইল ভাই কি আপনার নিজের পিসি দিয়ে ঢুকছেন? জি ভাইয়া, জি আমি গত ক্লাসটা রেকর্ড করছিলাম, যদি লাগে আমার কাছ থেকে নিয়ে আজ- রেকর্ড। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আজকেও করেন, আজকেও করেন, আপনাকে পোস্ট করে দেন, আপনাকে ওনাকে আজকেও করেন, আচ্ছা। আমি অ্যাপ্রুভ আচ্ছা, করে দিচ্ছি আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি। তো এখন যে উৎপাদনকারী, আমরা যে যোগানদার, হ্যাঁ, যোগানদার এটা চিনতে হবে যোগানদারটা কে। যোগানদারের কিন্তু এখানে সম্পূর্ণ বলা আছে যে যোগানদার কিন্তু আসলে ব্যবসায়ী হয় না, ব্যবসায়ের মতো কিন্তু আচরণ নাই। হ্যাঁ, যোগানদার একজন ব্যবসায়ীর কিন্তু আপনার ধরেন যে একটা দোকান থাকে, গল্পের মতো করেই বলি আমরা, হ্যাঁ, এটা আমি পার্ট বাই পার্ট না বলে আমি গল্পের মতো করেই বলি যে আপনি ধরেন যে একটা ব্যবসায়ীর কিন্তু দোকান থাকে, আপনার মানে জায়গা থাকে, অ্যাড্রেস থাকে, হ্যাঁ, সবকিছু থাকে, কর্মচারী থাকে, সবকিছু থাকে। ঠিক আছে, এই হলো ব্যবসায়ী। আপনার খুচরা পর্যায়ে বিক্রি করে, আপনার আপনার পাইকারি পর্যায়ে বিক্রি করে, হ্যাঁ, ব্যবসায়ী কিন্তু টেন্ডারে অংশগ্রহণ করে, কোনো সমস্যা নেই। কিন্তু যোগানদার হলো এর কোনো স্থায়ী ঠিকানা বা একটা ঠিকানা থাকতে পারে। হ্যাঁ, বড় যারা তাদের জন্য ঠিকানা থাকতে পারে, কিন্তু ভ্যাট নিবন্ধন থাকতে হবে। ভ্যাট নিবন্ধনটা যে ঠিকানা দিবে সেই ঠিকানা থাকবে একটা। আর এর কোনো দোকান থাকবে না, এর কোনো মজুত করা কোনো পণ্য থাকবে না। যখন টেন্ডারে অংশগ্রহণ করবে, টেন্ডার পাইলে সে এটা কিনে আনে দিবে, মানে আগে সে কি করে, আগে বিক্রি করে। টেন্ডার মানে কি? আগেই বিক্রি করে, সে বিক্রি করে সে পরে আসে আপনাকে যে কোনো জায়গা থেকে, উৎপাদনকারী কাছ থেকে হোক বা কোনো ব্যবসায়ীর কাছ থেকে হোক, কোনো আমদানিকারকের কাছ থেকে হোক, বা সে নিজে আমদানি করতেও পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে নিয়ে এসে আপনাকে দিবে, সরাসরি নিয়ে এসে আপনাকে দিবে, কোথাও মজুত করবে না। মানে কি, এটা এটা আমরা বুঝতেছি, এটা মাথায় রাখেন, অঙ্কতেও লাগবে এটা, হ্যাঁ। তো সে কি করবে, যা যা সেল করবে সেটাই ওই ক্রয় করবে। ঠিক আছে, মানে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু সে সেল মানে আপনার ক্রয় করে নিয়ে আসবে না। আপনার কাছে যা টেন্ডারের মাধ্যমে পাইছে সেইটাই, অতটুকুই সে কিনে আপনাকে সরাসরি সরবরাহ দিবে, একদম গাড়ি করে নিয়ে যা আপনার জায়গা মতো সে পৌঁছে দিবে। এটা হলো যোগানদার। ঠিক আছে, তো কাজে আপনাকে মাথায় রাখতে হবে যে যোগানদার কোনো জিনিস মজুত রাখে না।
যোগানদার কোনো জিনিস আগে কিনে রাখবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ। তো এই যে সুন্দর করে একটা উদাহরণ আমরা দিছি, যে সোনারগাঁ, এই যে দেখেন সোনারগাঁ হোটেল, এই যে দেখেন 10,000 পিস টয়লেট টিস্যু কেনার জন্য টেন্ডার আহ্বান করছে। হ্যাঁ। এখানে বসুন্ধরা পেপার মিলস উৎপাদনকারী, সেও কিন্তু অংশগ্রহণ করতে পারে। তারপরে মেসার্স এই যে হামিদ ট্রেডার্স, সে ব্যবসায়ী, সেও করছে। মেসার্স সাত এন্টারপ্রাইজ দোকানদার, সেও করছে। তো এখন এখানে এখানে পার্থক্যটা কি সুন্দর করে আমি লিখে দিছি। হ্যাঁ, এগুলো না পড়লে আপনারা এমনি পারবেন, এটা দেখবেন, এটা কিন্তু অবশ্যই প্রিন্ট দিয়ে দেখবেন। যে উৎপাদনকারী সরবরাহ, সে সরাসরি কি করবে, সে সরাসরি তার উৎপাদনকারী পণ্য থেকে সব উৎপাদন যেখান থেকে করে সেখান থেকে সব পণ্য সরবরাহ দিবে, যদি সে টেন্ডার পায়, কোনো সমস্যা নাই এখানে। তার প্রযোজ্য মূসক হারে সে দিয়ে দিবে। ব্যবসায়ী কি করবে, তার বাজার থেকে পণ্য কিনে মজুত করে সরবরাহ করলো, মূলত এটি পণ্য সরবরাহ। কিন্তু এই যে যদি ব্যবসায়ী 7.5% হার প্রয়োগ করে পণ্য সরবরাহ করে, তাহলে ভ্যাট আইন অনুসারে এটাকে যোগানদার সেবা হিসেবে ধরা হবে। কথা বলছেন? যখন একজন ব্যবসায়ীও যদি তখন যদি টেন্ডারটা পাইছে, কিন্তু আপনাকে যদি সরবরাহ করে, তাহলে এটাকে কি বলা হয়েছে, বারবার করে বলা হচ্ছিল এটা, যে উৎপাদনকারী ছাড়া কিন্তু সবাই যোগানদার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ব্যবসায়ী যখন আপনার কাছে যারা টেন্ডার করবে, তাদের কাছে সরবরাহ করবে, তখন সে যোগানদার হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? আর যোগানদার তো যোগানদারই, সে কি ওয়াক অর্ডার পাওয়ার পরে যোগানদারি উৎপাদনকারী ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনে আপনার এই যে পৌঁছে দিবে হোটেলের কাছে। গ্রাহক পণ্য পান, কিন্তু ভ্যাটের দৃষ্টিকোণ থেকে এটা হলো কি, সেবা। সে হলো সেবা, কিন্তু এটা পণ্য যোগানদার কিন্তু আসলে মানে সেবা বুঝায়, কিন্তু বাট সে কিন্তু পণ্য সরবরাহ করে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু দৃষ্টিকোণ থেকে কিন্তু পণ্য, কিন্তু তার কাজটা কি বোঝাচ্ছে, এটা হলো সেবা। এটাকে বলা হচ্ছে যোগানদার সেবা। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন যে যা কিনবে তাই সেল, কোনো থাকা থাকি না এখানে। ঠিক আছে? যদি অঙ্কে এরকম থাকে যে এই জিনিসগুলো সেল করছে সে, তার মানে আপনাকে বুঝতে হবে কি, এই জিনিসগুলো সে ক্রয় করছিল। ঠিক কি না বলেন? যদি ম্যাথে থাকে যে এই জিনিসগুলো সে কি করছে, সরবরাহ করছে, কোনো ক্রয়ের তথ্য কিন্তু ওখানে দেওয়া নেই, তার মানে আপনাকে কি বুঝতে হবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে যে জিনিসগুলো সে সরবরাহ করছে, সেই জিনিসগুলি সে কিনছিল। ঠিক আছে? সেই জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে সে কিনে নিয়ে আসছে। এটা যেন মাথায় থাকে যে যা বিক্রয় করবে তাই সেল, তাই সে ক্রয় করবে। এটাই হলো দোকানদার। কেউ বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতেছি ভাই। বুঝতে জি। বুঝতে না পারলে ইন্টারফেয়ার করবে না, এখানে কিন্তু না বোঝা যাওয়ার সুযোগ নেই। আপনি না বুঝতে পারলে অবশ্যই ইন্টারফেয়ার করবেন। ঠিক আছে? এখানে লজ্জা পাওয়ারও কোনো কারণ নাই। আপনি একদম শুরু থেকে শিখতেছেন, দোকানদারটা সবাই সবাই এখানে যায়নি, বাট তারপরেও কোনো কোনো কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখিনি কখনো, এরকমও আছে। ঠিক আছে? আচ্ছা তো কাজেই আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বলছেন যে ওই যে ব্যবসায়ী যদি 7.5% হারে চালান দেয় তখন সে যোগানদার হয়ে যাবে, তখন হুম। ভাইয়া ওর থেকে কি আমি উৎসে কর্তন কাটার সময় ওর ট্রেড লাইসেন্সটা দেখবো না, ও কি ব্যবসায়ী নাকি যোগানদার, এটা একটু কনফার্ম হবো না? এটা আপনি তখন হওয়ার দরকারই না, সে ব্যবসা, সে উৎপাদনকারী তো না, এটা তো বুঝতেই পারবেন। ঠিক আছে? সে যে আচ্ছা আচ্ছা। ব্যবসায়ী, সে সাড়ে হ্যাঁ সাত পার্সেন্ট হারে চালান, 7.5% হারে যদি আপনাকে চালান দেয়, তাহলে তো আপনি হ্যাঁ। বুঝতেছেন হেতে ব্যবসায়ী। ঠিক আছে? তাহলে আচ্ছা আচ্ছা। ব্যবসায়ী হলে তো আপনারা দেখার দরকার নেই, আপনি 10% হারে তার চালান কাটতে, সে দোকানদার না ব্যবসায়ী, এটা তো দেখার দরকার নেই। কারণ কি, আপনাকে সরকার দায়িত্ব দিয়েই দিয়েছে যে আপনি 10% হারে কাটেন। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ভাইয়া, তাহলে 10% করে ক্লিয়ার কাটবো। ক্লিয়ার। হ্যাঁ, ওই জন্য ক্লিয়ার আপনাকে ক্লিয়ার। ওখানে দেখার দরকার নেই। এই জন্য তো, ওই জন্য প্রথমেই বললাম যে সরকার এই জন্যই করছে এটা, যে আচ্ছা দোকানদারও আচ্ছা যেন ওই যে ব্যবসায়ী হতে না পারে তখন আর। হ্যাঁ, এটা আচ্ছা করতো আচ্ছা ওরা, বুঝছেন? এই যে আচ্ছা। চালাকিটা করতো এটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, এটা যে। দোকানদার চালাকি করতো, সে ব্যবসায়ী এটা আপনাকে চালান দিত দোকানদাররা, বুঝছেন? আচ্ছা এদেরকে ঠেকার জন্য সরকার কি করছে, তো ব্যবসায়ীদেরও এটা করে দিছে, যে উচ্চ কতম কাছে সেল করলেই সেও দোকানদার। আচ্ছা, তার মানে উৎপাদন দোকানদার উৎপাদনকারী ব্যতীত উৎপাদনকারী ব্যতীত সবাই যোগানদার হিসেবে বিবেচিত হবে। সবাই বিবেচিত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝছি ভাই। আছে? আচ্ছা, বুঝছি ভাই। এটা হলো 182 আমাদের উচ্চ কর্তন বিধিমালাতে উৎসকল সরাসরি বেতন। একদম দেওয়া আছে। ঠিক আছে ক্লিয়ার? ভাই। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। হ্যাঁ। হুম। তো এইটা হলো আমাদের যোগানদারের একটা আর যোগানদারের প্রকৃতির যোগানদার কি ধরনের হতে পারে, এই যে সরাসরি সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখছেন? আমি এগুলো কিন্তু কালেকশন করছি। যে টেন্ডার কোটেশনে অংশগ্রহণ করে, কার্যাদেশ পালে, উৎপাদনকারী আমদানি এই ব্যবসায়ী নিকট থেকে সে ক্রয় করে, বহন করে এনে সরবরাহ দেন। নিজে উৎপাদন করেন না, নিজে আমদানি করেন না, মাঝে মাঝে করে, সবসময় আমদানি করে না। সে ট্রেডিং করেন না, আবার মজুদ রাখেন না, এই যে উন্মুক্ত বাজারে বিক্রিও করেন না। ঠিক আছে? তিনি নির্দিষ্ট কার্যাদেশে বিপরীতে সরবরাহ দেন। এর চেয়ে আর বুঝার সহজ আর বুঝার কোনো আছে বলেন? বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি দেখলে আপনি কিন্তু এটা
এই যে উদাহরণগুলো দেখবেন, হ্যাঁ উদাহরণগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, উদাহরণগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, উদাহরণগুলো দেখে নেবেন। এখন যোগানদারকারী, এই যে আপনি তাহলে যোগানদার কি? একজন যোগানদার সাধারণত কি করে? একটা ঠিকানা এই যে ব্যবহার করে ট্রেড লাইসেন্স গ্রহণ করবে, টিন বিল সংগ্রহ করে, এই যে লেটার হেড বা সিল প্রস্তুত করে, হ্যাঁ সব আছে। এগুলা দেখলেই আপনি একটা ট্রেড লাইসেন্সটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর বিনে কিন্তু সরাসরি লেখা থাকবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন। আর এইখানে আপনার এই যোগানদার বনাম ব্যবসায়ী মূল পার্থক্য। হ্যাঁ এখানে আমি কিন্তু এই যে বললাম আপনাদেরকে যে ব্যবসায়ী নির্দিষ্ট কোনো দোকান, সাইনবোর্ড, কর্মচারী, বিদ্যুৎ সংযোগ সব থাকবে। আর যোগানদার কি? সাধারণত স্থায়ী কোনো দোকান নেই, ছোট স্কেলে হলে, হ্যাঁ স্থায়ী কোনো দোকানই থাকবে না তার। ছোট যে কেউ কিন্তু বাসা থেকেও কিন্তু একটা দোকানদারি কাজ করতে পারে, পারে না? ঠিকাদার সে একটা ধরেন যে যে কোনো জিনিস, একটা জিনিস আপনার কি বলে টেন্ডারে অংশগ্রহণ করে জিনিস কিনে এনে আপনাকে দিয়ে দিচ্ছে, সে কিন্তু দোকানদার। এই জন্য বলছে যে ছোট স্কেলে যারা আছে তারা ওই যে কোনো দোকান টোকান থাকে না, এটা বাসা থেকে সব কাজ করে। আর ক্রয় বিক্রয় পদ্ধতি কেমন হয়? ব্যবসায়ী আগে কিনে পরে বিক্রি করে, এটা ব্যবসায়ীর কাজ। আর দোকানদার কি? আগে বিক্রি নিশ্চিত করে কার্যাদেশ করে পাইলে পরে কিনে, সে বিক্রি মানে পরে কিনে। আর সহজ ভাষায় ব্যবসায়ী ক্রয় বিক্রয়, আর দোকানদার বিক্রয় নিশ্চিত তারপরে ক্রয় করবে। বিক্রয় সে নিশ্চিত করবে যে আমি পার্টি পাইছি, এটা বিক্রয় নিশ্চিত, তখন সে প্রোডাক্ট আনে আপনাকে দিবে, এটা হলো দোকানদার, ঠিক আছে? আর ব্যবসায়ী কি? সবসময় হাতে ক্রয় বিক্রয় করতেছে, বিক্রয় করতেছে। যখন সে টেন্ডার পাইছে, টেন্ডারে একটা অংশগ্রহণ করলো, তখন আপনাকে যদি মজুদ থেকে কি দিয়ে দিবে, নাহলে কিনে আনে দিবে। এই হলো ব্যবসায়ী, ঠিক আছে? আর ক্রেতার ধরন দেখেন, ব্যবসায়ী খুচরা পাইকারি উভয় বিক্রি করে। আর দোকানদার শুধু টেন্ডার ভিত্তিক বড় পরিমাণ সরবরাহ, কোনো খুচরা বিক্রি করে না, এটা হলো দোকানদার। আর টেন্ডারে অংশগ্রহণ, ব্যবসায় নির্দিষ্ট পণ্য টেন্ডারে অংশ নেয়, আর দোকানদার আর্নেস্ট মানি দিতে পারলে প্রায় সব ধরনের টেন্ডারে অংশ নেয়। এখন এই যে ভ্যাট উচ্চ কর্তন কোথায় সতর্কতা প্রয়োজন, ঠিক আছে? এই যে আমরা আমাদের জন্য এটা, হ্যাঁ আমরা যারা ভিডিএস করি তাদের জন্য এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, যে ভ্যাট যখন এই যে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিভাগগুলো হলো নেগোসিয়েশন বিভাগ, যারা নেগোসিয়েট করে, চুক্তি সম্পাদন যারা করে, হ্যাঁ যারা ওই যে পার্চেস করে, ঠিক আছে? তারপর সরবরাহ গ্রহণ বিভাগ, যেটা সরবরাহ গ্রহণ বিভাগ বলতে স্টোর যেটা তারা করবে, মূল্য পরিশোধ বিভাগ অ্যাকাউন্টস করবে, ভ্যাট বিভাগ। এই যে সবগুলা দেখছেন, এরা তখনই দেখবে যে আসলে এটা কে, এটা যোগানদার না ব্যবসায়ী না উৎপাদনকারী। তখনই কিন্তু এখানেই কিন্তু জিনিসটা বোঝা যাবে, এখান থেকেই বোঝা যাবে। যারা নেগোসিয়েশন করে তারা কি? পার্সেস বিভাগ না? ওই যে পার্সেস যারা করে নেগোসিয়েশন করে, তারা কিন্তু ওই সাপ্লাই চেনের মনে হয় এটা সাপ্লাই চেন নেগোসিয়েশন করে। তো এইটা যখন হবে, টেন্ডার আলোচনার সময় নিশ্চিত করতে হবে। দেখছেন যে সরবরাহ প্রকৃতি কি, ট্রেড লাইসেন্স কি উল্লেখ আছে, ভ্যাট নিবন্ধনের ব্যবসার ধরন কি, প্রয়োজনীয় ব্যবসা সরেজমিন যাচাই। আর স্বতন্ত্র না থাকলে জটিলতা সৃষ্টি হয়, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে চিনার প্রয়োজন ওইখান থেকেই। তারপর দোকানদারের এই যে হওয়ার পরিবর্তে ব্যবসায়ী, যেটা বললাম আমি, যে এই যে দোকানদার সবসময় ব্যবসায়ী হতে চায়, হ্যাঁ এই জিনিসটা আমি লিখে দিচ্ছি। কি কারণে হয়? ওই যে 2.5% পার্থক্য, এই 2.5% পার্থক্য সে নেওয়ার জন্য সে কি করে? সে ব্যবসায়ী হতে চায়, ঠিক আছে? তখন এটা সরকার করে দিয়েছে যে ব্যবসায়ী যোগানদার 10% হারে কাটার জন্য আমাদেরকে ইয়ে দিচ্ছে, ঠিক আছে? এই এখানে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণগুলোও দেখবেন, না উদাহরণগুলোও দেখবেন। এটা এটা কে কে পড়ছেন? এটা কে কে পড়ছেন? এটা কে কি পড়ছেন? এটা দেখছেন? হ্যাঁ ভাইয়া পড়ছি। হ্যাঁ ভাই পড়ছি। ভাইয়া পড়ছি, 2 বার পড়ছি। অফিসে একবার আচ্ছা পড়ছি, আচ্ছা বাসায় একবার পড়ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা পড়বে না যারা যারা অংশগ্রহণ করছেন ভাই, যাদের মানে এক কথা শিখার ইচ্ছা আছে বা জানার ইচ্ছা আছে, এখান থেকে যদি না বোঝেন, তখন আমাকে ফোন দিতে পারেন বা মেসেজ দিতে পারেন, তখন আমি আরো সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ যারা একদম অনেক ছেলেপেলে দেখতেছি যে অনেক আমাদের ভাই আছে এখানে যারা শিখার জন্য খুব আগ্রহ, ঠিক আছে? অনেক ফোন দিচ্ছে আমাকে, আমি কিন্তু ব্যস্ততার মাঝেও ফোন রিসিভ করি, না পারলে পরে বলতেছি আমি পরে ফোন দিচ্ছি আপনার, পরে ফোন দিয়ে বুঝে দিচ্ছি, ঠিক আছে? আজকে এক ভাই তো মানে পুরো 4.3 নিয়ে লাগছে আমার সাথে, হ্যাঁ যে 4.3টাও নেগেটিভ আসতেছে। তো ওইটা আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে সব ডকুমেন্ট গুলা দেন, আমি আপনাকে করে দিব, ঠিক আছে? যদি আমি সময় পাই এরকম। তারপরে দেখেন যে আজকে আরেকটা ফোন আসছে, সে আমার সাথে মানে সে অ্যাকাউন্টে জব করে, সে ভ্যাট মানে ভাইবা দিচ্ছে, ভ্যাটে নাকি অনেক প্রশ্ন, ভ্যাট সম্পর্কে প্রশ্ন ধরে। এখন কিন্তু দেখছেন ছোট ছোট যে কোম্পানিগুলো, হ্যাঁ আমাদের যে ছোট ছোট যে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু অ্যাকাউন্টস এবং ভ্যাট এবং ট্যাক্স, এই তিনটা মিলে কিন্তু একজন কিন্তু মানে নিয়োগ দিচ্ছে। এটা আপনারা খেয়াল করছেন অবশ্যই, হ্যাঁ যে ছোট ছোট যে গ্রুপগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাকাউন্টস একজন এবং নিয়োগ দিয়ে ব্যাংকে অনেক সবগুলো কাজ সার্কুলার। করাচ্ছে। তো অনেক সার্কুলার হচ্ছে না অ্যাকাউন্টসে, কিন্তু এবার দেখবেন অ্যাকাউন্টস ভ্যাট ট্যাক্স বা অ্যাকাউন্টস ভ্যাট এরকম দিয়ে কিন্তু অফিসার বা সিনিয়র অফিসার বা এক্সিস্ট্যান্ট ম্যানেজার এরকম করে কিন্তু এখন নিয়োগ দিচ্ছে।
ঠিক আছে, যারা অ্যাকাউন্টসে জব করবে তারা যেন ভ্যাটটাও যেন পারে। তো কাজে ভ্যাটের পার্টটা কিন্তু আসলে অ্যাকাউন্টসের সাথে রিলেটেড যেহেতু, তো এই জন্য ভ্যাটের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ছোট ছোট কোম্পানিতে এত টাকা দিয়ে তো লোকজন রাখার দরকার নেই, তাই না? তো সেই ক্ষেত্রেও এই কাজটা করতেছে। যেমন আমাদের মতো গ্রুপ, বড় বড় যেগুলো গ্রুপ আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা। সবাই কিন্তু আমাদের ভ্যাট ডিপার্টমেন্ট, আমার ভ্যাট ডিপার্টমেন্ট আলাদা, অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টসের সাথে রিলেটেড একদম ওতপ্রোত। আমার তো বসই অ্যাকাউন্টসের ডিরেক্টর সাহেব, উনি অ্যাকাউন্টসে। তো এখন অ্যাকাউন্টসের সাথে ভ্যাটটা পুরোটাই রিলেটেড। হ্যাঁ, অ্যাকাউন্ট যা ডাটা সবকিছু অ্যাকাউন্টস থেকেই আসে, আমার ডাটা সব অ্যাকাউন্টসে। ঠিক আছে, তো ওইটা না হলে তো আপনার অডিট মিলবে না। এই জন্য অ্যাকাউন্টসের সাথে ভ্যাটটা সবাই এখন ছোট ছোট কোম্পানিগুলোতে দিচ্ছে। কাজে ভ্যাট শিখতে হবে আপনাকে। ঠিক আছে, আপনাকে ভ্যাট অ্যাকাউন্টসের পাশাপাশি ভ্যাট যদি জানেন, আপনার জন্য চাকরির জন্য খুবই ভালো হবে। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি, অনেকে চাকরির জন্য করতেছে না। আমি তো ভাই চাকরির জন্য সবাই রিকোয়েস্ট করতেছে, কেউ 3-4 মাস চাকরি নাই এরকম অনেক মেসেজ দিচ্ছে। তো ভাই এটা আমি মানে সরি যে আমি আসলে এইচআর জব করি না। তো এখন আমাদের এখানে যে জিনিসগুলো করা হয়, যে এইচআর থেকে সব সিলেক্ট করা হয়। আমরা সিভি দিতে পারি, বাট ওরা যদি পছন্দ করে তাহলে ডাকে। হ্যাঁ, এরকম যে এখানে আমাদের রিফারেন্স দিয়ে বা করে আমাদের এখানে জব হয় না ওইরকম। তো অন্য কোথাও কারো তো আমরা যদি কেউ করেন, তাহলে আমাদের গ্রুপেও আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, কেউ যদি পারেন ভাই, এটা রিজিকের ব্যাপার, কারোর মাধ্যমে যদি কারো রিজিক যদি হয়, এটা সম্পূর্ণই আল্লাহর তরফ থেকে দোয়া পাবেন, যে একজনের রিজিকের ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, যদি কেউ এরকম থাকেন, এরকম আমি বললাম কেউ যদি থাকেন, আমি সিবি 2-1 জন দিছে, আমি করতে পারবো, দিতে পারবো আপনাদেরকে। আহ, আচ্ছা, উৎপাদনকারী, এটা একটা একটা জিনিস, উৎপাদনকারী যোগানদার হতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, উৎপাদনকারী যোগানদার হতে পারবে কিনা, এটা সরাসরি যোগানদার হতে পারবে না। ঠিক আছে, একজন উৎপাদনকারী কখনো যোগানদার হবেও না, ইচ্ছেও করবে না। যদি হয়, তার জন্য পুরা ওই লাইসেন্স টাইসেন্স সব আপনার আলাদা থাকতে হবে। তার জন্য উৎপাদনকারীর জন্য ট্রেড লাইসেন্স আপনার যোগানদার হিসেবে থাকতে হবে, ঠিক আলাদা, এক কথায় আলাদা থাকতে হবে। এই জন্য আলাদা হিসাব নিকাশ রাখতে হবে। তো এটা কেউ ঝামেলা করতে চাইবে না। ঠিক আছে, হতে পারবে না এরকম না, হতে পারবে, বাট সম্পূর্ণ আলাদা করে সে সবকিছু করে নিতে হবে। ঠিক আছে, এটাই সম্পূর্ণ লেখা আছে যে মানে তাত্ত্বিক দিক থেকে এটা কোনো মানে এই পরিচয় কেউ দিবে না যে আমি উৎপাদনকারী যোগানদার হবো কিনা, এরকম করে হবে না। ঠিক আছে, এই। আর উচ্চ কর্তনের বিধিমালা, যেটা আমরা আমরা আপনারা জানেন সবাই যে উচ্চ কর্তনের যেটা কাজ হলো, এটা কিছু কিছু জানার বিষয় আছে। সেটা হলো যে এই যে উচ্চ কর্তনের যেটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে সবসময় মাথায় রাখবেন যে আমাদের সাধারণ নিয়মে আমরা উৎপাদনকারী বা এই উৎপাদনকারী ক্ষেত্রে, এখন তো ব্যবসায়ী ও যোগানদার, এই হলো সমস্যা, বুঝছেন? আমি খালি উৎপাদন ক্ষেত্রে যে প্রথম তফসিলে এটা মাথায় রাখবেন, যে প্রথম তফসিলের সম্পূর্ণ কিন্তু এক্সামটেড। কে জানেন না এটা? প্রথম তফসিলের যে পণ্যগুলো আছে, এগুলো কিন্তু উৎপাদন পর্যায়ে, সরবরাহ পর্যায়ে, আমদানি পর্যায়ে, মানে সব ক্ষেত্রে এক্সামটেড। ঠিক আছে, কেউ যদি কেউ যদি এখানকার পণ্য বিক্রি করে বা করে, তার 4.3 লাগবে না, তার কোনো খাতাপত্র মেনটেন করতে হবে না, কোনো চালান ইস্যু করতে হবে না, কিছুই করতে হবে না। কথা বুঝছেন? যে প্রথম তফসিলে যে পণ্যগুলো আছে, তারা কেউ যদি এটা নিয়ে ব্যবসা করে, তাকে কোনো কিছুই মেনটেন করতে হবে না। ঠিক আছে, কেউ আপনার উচ্চ কর্তনও করবে না প্রথম তফসিলে। একজন যোগানদারও যদি হয়, একজন যোগানদারও যদি সে সেল করে প্রথম তফসিলের পণ্য, যেমন ধরেন যে মাছ মাংস, হ্যাঁ, তো এগুলা যদি সেল করে, একটা যোগানদারও যদি সেল করে, সেক্ষেত্রেও কেউ তার উচ্চ কর্তনও করবে না, কোনো ভ্যাট দেওয়া লাগবে না। ঠিক আছে, প্রথম তফসিলের কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হলো, আরো এক্সাম্পল কিভাবে হয়, যে আমরা এসআরও দ্বারা বিভিন্ন এসআরও দ্বারা আমরা কিন্তু এক্সামটেড দিই। হ্যাঁ, সবচেয়ে বড় এসআরও কোনটা আপনারা বলতে পারবেন, যে এক্সামটেডের জন্য সবচেয়ে বড় এসআরও এখন? ভাই সবচেয়ে বড় আছে 188 প্রতি বছর চেঞ্জ। না, যোগানদারের যে অব্যাহতি নীতি 160। 160। হ্যাঁ, 160। এটা গত বছর ছিল 100 কত, 36 না 37 ছিল। 137 ঠিক ছিল। আছে, 160। এটা প্রতি বছর চেঞ্জ হয়, প্রতি বছর ভাই, এই যে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা অনেক বড় যোগানদারের একটা একটা এসআরও। অব্যাহতির একটা এসআরও আছে না মাহবুব ভাই? যোগানদারের একটা অব্যাহতির না, এসআরও এসআরও না, অব্যাহতি এসআরও ওইটাতে 160ই আছে। হ্যাঁ, ওইটা হলো 160। 188 188 ওইটা কি? 160, 188 ওটা আলাদা। 160-এর মধ্যে যোগানদারের যেগুলো এক্সাম্পটেড, একদম যোগানদার, একবারে যোগানদার কর্তৃক যেগুলা সরবরাহ হবে, যে গোটা দেওয়া আছে আমার সিটে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এই কোটা হলো শুধু যোগানদারের ক্ষেত্রে এক্সাম্পটেড।
ঠিক আছে? এখন হলো সিস্টেম হলো, যদি এসআরও দ্বারা এক্সামটেড হয়, যদি এসআরও দ্বারা এক্সামটেড হয়, উৎপাদনকারী দ্বারা সেল হয়, এটা কোনো ইয়া হবে না, আপনার উচ্চকোতন করতে পারবেন না। ঠিক আছে? যদি এইটাতে যদি যোগানদার বা ব্যবসায়ী এসআরও দ্বারা যদি কোনো এক্সামটেড পণ্য, জি যেমন এসআরও দ্বারা এক্সামটেড পণ্য কি আছে, আপনার ওই যে কম্পিউটারের জি যন্ত্রাংশ আছে, তারপরে আপনার কলম কলম আঁকানোর আছে কিনা, ওই যে পেন্সিল, কাঠ পেন্সিল আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি প্রথম তফসিল মানে এসআরও দ্বারা 160 বা এসআরও দ্বারা, যেগুলো এসআরও দ্বারা এক্সামটেড, সেই প্রোডাক্ট গুলো যদি ব্যবসায়ী বা যোগানদার যদি আপনার উচ্চ কর্তনকারীর কাছে সেল করে, আপনি যদি উচ্চ কর্তনকারী হন, কোনো কথা নাই। এখানে কি আছে, যে এক্সামটেড দেখছেন, আপনি দেখছেন যে এক্সামটেড, কিন্তু আপনি কিনছেন কার কাছ থেকে? যে ব্যবসায়ী বা যোগানদারের কাছ থেকে। আপনার আর দেখার দরকার নেই ওইটা, যে ওইটা আপনার যে এক্সামটেড এটা দেখার সুযোগ নাই। সে আপনাকে 10% হারে চালান দিবে। কথা বুঝছেন? ভাই ভাই সে একটা প্রশ্ন আপনাকে, করবো। হ্যাঁ করতে পারেন। ভাই ওই যে বলছি যে 160-এ লাস্টের দিকে আপনার একটা কাস্টমস এসআরও আছে আমাদের, ওই যে 203, হ্যাঁ মানে আপনার হচ্ছে পোল্ট্রি ফিডের একটা এসআরও, হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। ওই আপনার ওই এসআরওর মাধ্যমে কাস্টমস থেকে যদি নিয়ে আসে, আপনার হচ্ছে যে ডিএলএস এর হচ্ছে যে ক্যাটাগরি 1 আর 2 এর লাইসেন্স যদি থাকে, তাহলে আপনার তারা হচ্ছে অব্যাহতি সুবিধা পায়, হ্যাঁ। এখন হুম, আমরা ফিড উৎপাদন করি, ঠিক আছে, এখন ফিড উৎপাদন করি, হুম, ফিড আপনার হচ্ছে যে অব্যাহতি প্রোডাক্ট আর কি। তো হুম, এখন আমাদের দেখা যাচ্ছে অনেকে আছে, ট্রেডার্স আছে, ট্রেডার্স এর কাছে আমাদের র মেটেরিয়ালস নেওয়া লাগে, ঠিক আছে। ওইটা আপনার ওদের হুম, ক্যাটাগরি 1 লাইসেন্স থাকে, হ্যাঁ। তো হুম, এখন ওখানে ওই যে আপনার 160 লাস্টের দিকে আপনার হচ্ছে যে ইয়ে আছে একটু, বলা আছে যে আপনার এই শর্ত প্রতিপালন সাপেক্ষে আপনি হচ্ছে যে হুম। এই মানে অব্যাহতি সুবিধা প্রাপ্ত হবেন, হ্যাঁ। তো এটা এটা হলো, এটা ক্যাটাগরি এটা 1, অবাধে এটা জি হলো সুবিধা পাবেন। এটা এছাড়াও এক্সামটেড যেটা হবে, সেটা সুবিধা হলো ওই যে ইয়েগুলো লেখা আছে, ধারাগুলো লেখা আছে, হ্যাঁ। জি এটা জি হলো জি, মেনটেনের ধারা, আপনি 6.3, 6.1 হ্যাঁ সবকিছু হ্যাঁ। মেনটেন করতে হবে। ঠিক তো আছে? এখন ওই মেনটেন যে, না করলে আপনি এক্সামটেড জি হবেন না। হ্যাঁ, জি, এখন ওই যে বলেন। ক্যাটাগরি 1 লাইসেন্স যারা দেখা যাচ্ছে তারা হচ্ছে আপনার ব্যবসায়ী, ঠিক আছে, ওরা ওই কাস্টম টেস্টের মাধ্যমে দেখা যাচ্ছে ওই সুবিধা ইয়ে হুম, করে নিয়ে আসে, ঠিক আছে। এটা 160-এর ভিতরে না, হুম, ওইটা 203 এর কাস্টমস একটা এছাড়াও। কিন্তু ওরা ওই হুম, ওই 160 আবার হচ্ছে যে সুবিধা অবলম্বন হবে যদি আপনার এইগুলো মেনটেন করে, হ্যাঁ। হুম, ওরা হুম, হচ্ছে যে হুম, হুম, ব্যবসায়ী এবং মানে উৎপাদন এবং সব পর্যায়ে সুবিধা প্রাপ্ত হবে, ঠিক আছে। তো এখন হুম, ওই যে প্রোডাক্ট গুলো ইয়ে করে, ঠিক আছে, এখন ওই প্রোডাক্ট আমরা ট্রেডার্স এর কাছ হুম, থেকে কিনি, হুম, ঠিক আছে, আমরা তো অব্যাহতি প্রোডাক্ট। হুম, এখন আমরা ট্রেডার্স হুম। এর কাছ থেকে কিনতে, সেও তো আমাদের কাছে তাহলে দোকানদার হিসাবে আপনার ইয়ে হয়ে যাবে না, ঠিক হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, এখন তাহলে উৎস কর্তনকারী সত্ত্বে অবশ্যই হলে হবে। যতই দোকানদার ইয়ে মানে আপনার অব্যাহতি প্রোডাক্ট, তাহলে তো আমার ইয়ে দিতে হবে, কোনো কিন্তু বুদ্ধি ওরা নেই আপনাদের, ওরা এছাড়া এক্সামটেড হলে কোনো বুদ্ধিই নাই এটা। তাইলে উনি হচ্ছে কথা দেখা বুঝছেন? যাচ্ছে আমারে হচ্ছে 6.3 দেশে অব্যাহতি, ওখানে লেখা একটা বিশাল বড় সিল মেরে মেরে দিচ্ছে, ঠিক আছে, তাইলে কি আমি হ্যাঁ, হ্যাঁ, আহ দিচ্ছে, সমস্যা নাই। আপনার যদি সে ব্যবসায়ী হয়, সে হ্যাঁ, যদি ট্রেডার্স, সে জি যদি আমদানিকারক বা ট্রেডার্স হয়, ঠিক আছে, জি ভাই, আপনি আমি তো সুন্দর এই কইরা টেন কমপ্লেন্স মানি, পার্সেন্ট বুঝছেন, এইটা টেন নিয়ে তো পার্সেন্ট অনেক অনেক তর্ক বিতর্ক করার কোন, পরে আমি ধরেন এটা একটু উত্তীর্ণ হয়েছি, হ্যাঁ। হ্যাঁ, এটা হতেই হবে, কোনো বুদ্ধি নেই, নাহলে আপনার নিজের পকেট থেকে দিতে হবে ভাই। আপনি পরে এখন দিবেন না, আপনি অডিটের পরে সময়, দেয়, পরে অডিটের পরে সময় দেয় আপনাকে ধরবে। দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। তখন হুম। ভাই আমরা তো যে এটা যদি হয়, কম্পিউটার এটা ধরেন যে ফিট, যন্ত্রাংশ, কম্পিউটার এগুলো তো 0% মূসক পাচ্ছি, হ্যাঁ, তাইলে এটা কি করবো? এটা তো 0% পেয়ে যাচ্ছি রেগুলারই। এটা আপনি 10%, 0% পাইলে শোনেন, এটা যদি এসআরও দ্বারা এক্সামটেড, আপনি যদি কোনো দোকানদার কাছ থেকে কিনেন, ঠিক আছে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে যদি কিনেন, আপনি 10% আপনি বিডিএস কাটবেন। আর ওইটা না, আছে ওটা তো 0% এটা হবে না, মাথায় ওটা রাখেন। আমাদেরকে অব্যাহতি, চালান হ্যাঁ, দিচ্ছে জিরো তো পার্সেন্ট আলাদা, 0%। 0% আলাদা একটা রেট আর কি, ওইটা 0% না, 0% না, 0% হবে না, জি এটা জি, এক্সামটেড লেখা থাকবে, ওইটা এক্সামটেড। এক্সামটেড লেখা থাকবে, ওটা 0% যারা লেখে তারা ভুল করে, হ্যাঁ। ভুল করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর ওই যে সেদিন কিছু আমি কিছু দেখাই যে আছে ওই যে, আবার দেখি যে আমি ওই যে কিন্তু 6.3টা এছাড়াও সেদিন, 188 কিন্তু আমি 6 রেফারেন্স আমি দিচ্ছে। শোনেন, আমি যে 6.3টা সেদিন দেখাইছিলাম, এই জন্যই কিন্তু ওখানে কিন্তু আমি এক্সামটেড লিখে দিয়েছিলাম, জিরো কিন্তু লিখি নাই। ঠিক আছে? তো এটা যারা, এটা এই জন্য বুঝাচ্ছিলাম এখানে আমি, হ্যাঁ, যে আপনার এসআরও দ্বারা এক্সামটেড যেগুলো, সেগুলো কিন্তু কোনো ব্যবসায়ী বা দোকানদার বা আপনি কোনো ট্রেডার যার কাছ থেকে কিনেন ভাই, আপনি যদি 10% ভিডিওর যদি আপনি না কাটেন বা নিজ থেকে পকেট থেকে না পেড করেন, আপনি এখন ধরা খাবেন না, যখন অডিট হবে আপনার কোম্পানি, এটা কোনো মাপ নেই, আপনার জরিমানা সহ তখন কাটবে। এটা ভাই মাথায় একটু রাখিয়েন। জানতে চাচ্ছিলাম একটা বিষয়। জি বলেন। আহ 164 নম্বর এসআরও তে
হুম স্পেসিফিক রেট আছে, যেমন এমএস প্রোডাক্টের উপর ব্যবসায়িক পর্যায়ে 200 টাকা করে হুম রেট আছে। এখন আমরা এই ক্ষেত্রে যদি তারা সাপ্লাই দেয় আমরা কি করব? 200 টাকা করেই 10% কাটবেন, 10% কাটবেন, 10% দোকানদারকে বললে এটা 10% রেফারেন্স চাইলে কাটবেন। এটা কোনটা দিব রেফারেন্স? রেফারেন্স আছে, এটা রেফারেন্স দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আর আছে, যদি সে ইম্পোর্টেড দোকানদার, সে প্রোডাক্ট ব্যবসায়ী। তারা আমি বলি এটা রেফারেন্স, আমি বলি রেফারেন্স থেকে সোজা ভাই, এটা ব্যবসায়ী। সে ব্যবসায়ী রেট কত, 7.5%, কিন্তু সে আপনার কাছে উচ্চ পতন কাছে সেল করলেই এটা 10%, কোনো কথা নেই। তখন আপনাকে আর দেখা লাগবে না যে সে ওই আপনার আপনি যদি তখন যখন কাটবেন সে যখন চালান দিবে না আপনাকে, যখন সে আপনাকে চালান দিবে না, ঠিক আছে, তখন প্রযোজ্য মূসক হারে আপনি যেহেতু রডের দাম জানেন যে রডের এটা কত, ঠিক আছে, জি তো জি। ধরেন যে ফিক্সড রেটে যে রেটটা জানেন, তখন ফিক্সড রেটে আপনি তখন ডিমান্ড আপনি নিজে পকেট থেকে দিবেন যদি আপনি চালান না নিন, ঠিক আছে। আমি আচ্ছা, একটু তারা বলি যদি আর আপনি ইম্পোর্ট যদি করে দেয় কোনো প্রোডাক্ট, যেমন হচ্ছে ইম্পোর্ট করে একটা দিলেও গাড়ি কিন আপনাকে ইম্পোর্ট করে দেখ কোনো সমস্যা নেই, আপনি ইম্পোর্ট করে দিলে, আপনি ইম্পোর্ট করে দিলেও আপনি ভিডিওস কাটবেন, সে ব্যবসায়ী। এই যে সেটা হলো গাড়ির যে যে স্পেসিফিক ব্যবসাগুলা তার করতেছে মধ্যে তারা হচ্ছে তো অনেক বড় বড় এগুলো অ্যামাউন্ট চলে আসে, সেল তখন করবে। তারা বলে যে না, আমরা ইম্পোর্ট করে আনছি, এই যে আমাদের এই ডকুমেন্ট আছে। না না না, ওটা দেখার, ওইটা দেখার আপনার কোনো সুযোগ নাই। এটা কি বলা আছে নাকি? সে আমি তো বারবার কি বলছি, আপনার ট্রেডার্স, ট্রেডার্স মানে কি আমদানিকারক, কিন্তু ট্রেডার্স হয় নাকি? একজন আমদানিকারক, একজন ট্রেডার্স, একজন দোকানদার, একই জিনিস, একই জিনিস। আমি কিন্তু সেদিন বলেই দিছি আপনাকে, ঠিক আছে, মাহবুব ভাই, সেদিন আমরা আমি ওই যে একটা আমদানিকারকের কথা দেখাইছি না। বলতাম। বলেন বলেন। ইম্পোর্টার অনেক প্রতিষ্ঠান আছে হচ্ছে আপনার লাইসেন্সে নিয়ে রাখছে হচ্ছে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার। তো ওই যে যেটা ভাই বললো আর কি, যে তারা দেখা যাচ্ছে কিছু আইটেম হুম হচ্ছে ইম্পোর্ট করছে, কিছু প্রোডাক্ট হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার করছে। এখন ইম্পোর্টারে তারা ডকুমেন্টস দেখাচ্ছে বা ই করছে যে আমরা এটি ইম্পোর্ট করছি, ইম্পোর্টের ডকুমেন্টস দিচ্ছি। তো সেই হিসাবে হচ্ছে আপনার তারা হুম। রেট রেট দিচ্ছে হচ্ছে ব্যবসায়ী রেট। এখন সেই ক্ষেত্রে তো তারা বিডিএসটা না কাটার জন্য আর কি অনেক না সময় অনুরোধ না, করে যে ব্যবসায়ী এটা রেট আমরা দিলে, এটা যদি একটু দেখে ব্যবসায়ী দেন। রেট দিলে আমি, সে যদি 15% দেয়, সে যদি আপনাকে 15% দেয়, তাহলে আপনি ভিডিওস কাটবেন না, কিন্তু তার কি করবেন, ওনার কার্ডটা নেবেন। আপনাকে না, ওইটা সবকিছু বলে মানে দিছে সে ভাই এখানে। ম্যানুফ্যাকচারার, এটাতে কোনো ডাউট নাই, বাট সে হচ্ছে যখন হচ্ছে ইম্পোর্ট করছে, হোক না ইম্পোর্টের ম্যানুফ্যাকচার, হোক ডকুমেন্ট না হোক না, সে চাইলে ইম্পোর্টেড ডকুমেন্ট যে সে যদি ইম্পোর্ট করে, আপনি দেখতেছেন সে ম্যানুফ্যাকচারিং করে না এটা আসে, তো আপনি কেন না আপনি না এটা ম্যানুফ্যাকচারিং করে না। করবেন, হ্যাঁ, কেন করবেন? তাহলে তাহলে আপনি সেই তো ক্ষেত্রে জানেন যে সে কাটতে ইম্পোর্ট, হবে, এবং তাই তো? ইম্পোর্ট আমরা আছি না, আমরা সাপোজ ধরুন আমি আছি না, যে আমি ইম্পোর্ট করি, ম্যানুফ্যাকচারিং ইম্পোর্ট মানে কি, ইম্পোর্ট করে নিয়ে আসে, আমি কি করি, ইম্পোর্ট করে নিয়ে আসে আমি প্রোডাকশন করি, নিয়ে আসে সরাসরি সেল করে, সে তো তখন ট্রেডিং, সে আমদানিকারক তখন হয়ে গেছে। আমদানি মাত্র আপনাকে বলে দেওয়া আছে আইন, বলে দেওয়া আছে আপনার এখানে কোনো কথা হবে না, তার 10% আপনি জমা দিবেন, আর যদি ও তার কাছ থেকে না নিতে পারলে আপনি নিজে দিবেন, ঠিক আছে। আমি বললাম তো আপনি এখন ধরা খাবেন না, ওই যে ওনার কথা শুনে কাটবেন না, ওনার কথা শুনে যখন কাটবেন না তখন আপনার কোনো সমস্যা হবে না। এখন আমি বলছি অডিটের সময় গিয়ে ঠিকই না, আমি একটা গল্প সেদিন যে আমার কত টাকা আমার এই যে ডিমান্ড করছে এতগুলার উপরে, খালি যে বিদেশ কাটেনি, ঠিক আছে। তো এই হলো ইয়ে, তো আপনি যখনই কাটেন না, যখন ওনার প্রতি সহানুভূতি দেখাবেন, এটা স্টকে দিয়ে দিন, ঠিক আছে, আপনার কমপ্লেন থাকবে এবং অডিটটা ঝালা হবে না, অডিটের সময় জরিমানা সহকারে চলে আসবে এটা।